আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, গণভোটের ফল সংবিধান থেকে কম গুরুত্বপূর্ণ নয় বলছেন বদিউল আলম মজুমদার। আসলে কথাটা কিন্তু বাস্তব। দেখেন, এই যে একটা নির্বাচন হয়েছে, অর্থাৎ প্রায় দীর্ঘ 17 বছর অপেক্ষার পর একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন হয়েছে। যদি কিছুটা আলোচনা আছে, সেগুলো আমরা বাদ দিয়ে মোটামুটি ভালো একটা নির্বাচন হয়েছে। কিন্তু এই নির্বাচনে কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এক নম্বর হয়েছে জাতীয় সরকার নির্বাচন, দ্বিতীয় হয়েছে গণভোট। এখন গণভোট কেন দেওয়া হয়েছে? গণভোট অর্থাৎ জনগণের রায় নিয়ে একটা আপনার সংবিধান একটা সংস্কারের কথা উল্লেখ করা হয়েছে গণভোটে, এবং সেটা একটা সোজাতা আপনার সংবিধান সংস্করণের একটা প্রক্রিয়া। এখন এই গণভোটে কিন্তু বিপুল পরিমাণ লোক ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে। অর্থাৎ বলতে গেলে 2/3 গুণ বেশি লোকে ভোট দিয়েছে। অর্থাৎ 100 ভিতর 68 থেকে 70% লোক ভোট দিয়েছে, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে জনগণের স্পষ্ট বার্তা, তারা সংস্কার চায়, তারা সংবিধান পরিবর্তন চায়, সংবিধান সংস্কার চায়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার চায়। এটা তো স্বাভাবিক নাকি? সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আপনাদের শোনাতে যাচ্ছি। দেখেন, এই যে গণভোটের ফল সংবিধান থেকে কম গুরুত্বপূর্ণ নয়। আসলে দেখেন, আমরা যে সংবিধান এখন বলি, যে অনেকে সংবিধানের দোহাই দিয়ে এখন ওই যে সংস্করণ ভুলে গেছে। তাদের কাছে একটা প্রশ্ন, আসলে আপনারা এই সংবিধান কোথায় পেয়েছেন? এখন যে সংবিধানের কথা বলেন, এতদিন আপনারা কোথায় ছিলেন? দীর্ঘ 17 বছর বাংলাদেশে আসতে পারেন নাই, কুকুরের মতো দূরে বেয়ে ঘেঘু করছেন, এমনকি জেল খেটেছেন, তারপর দেশ ছাড়া হয়েছেন, আপনাদের গুম করেছে, খুন করেছে, তারপর আয়নাঘরে নির্যাতন করেছে। তারপর কি আপনাদের লাজ লজ্জা নাই? আসলে সত্যি কথা কি জানেন, বাঙালিদের লজ্জা শরম বলতে কিছু নেই। তারা পিছিয়ে কথা বলেছে অল্পতেই, কিন্তু তাদের বিবেক নাই, এতটুকু বিবেক নাই যে আমরা যে বাংলাদেশ এখন দাঁড়িয়ে ক্ষমতা আছি বা নির্বাচন হয়েছে, সেটা কিন্তু এই যে জনগণের বা ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা এই নির্বাচন করেছি, নির্বাচন প্রক্রিয়া শেষ করেছি এবং নির্বাচনে জয়লাভ করেছি। কেউ হেরেছি, কেউ জিতেছি, সেটা বড় কথা না। একদল হারবে, একদল জিতবে, এটাই স্বাভাবিক। এখন কথা হলো যে আপনারা যে বিরোধী দল এবং সরকারি দল উভয় পক্ষের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি সংস্কার নাই মানতেন, তাহলে আপনারা নির্বাচনে কেন আসছেন এবং আপনারা কেন সিগনেচার করছেন সেখানে দুনো দলকে? এবং যদি আপনারা সংস্কার নাই মানেন, তাহলে আপনারা লন্ডন থেকে, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কেন আসছেন? নির্বাচনে কেন অংশগ্রহণ করেছেন? আপনাদের আসার তো দরকার নেই। আর এই আপনারা যে এসে জুড়ে বসেছেন বলতে গেলে, কারণ 17 বছর তো আপনারা ডরে প্রস্রাব করতেও নামতে পারেননি। আপনাদের তো সেই মুরুদ ছিল না। আপনারা কেউ বিদেশে ছিলেন, কেউ পালিয়েছিলেন, কেউ জঙ্গলে ছিলেন, এখানে ছিলেন, ওখানে ছিলেন। এখন ছাত্ররা অনেক চেষ্টা করার পর রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে যখন এই বাংলাদেশটা একটা স্বৈরাচার মুক্ত করেছে, ওমা অমনিতেই আপনারা উড়ে এসে জুড়ে বসে এখন ক্ষমতার দেখান। আবার যদি ছাত্রতার নামে, ছাত্রদের ক্ষমতা সম্পর্কে আপনাদের ধারণা আছে? ছাত্রদের ক্ষমতার কারণেই কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ আলাদা হয়েছে। আপনারা ভুলে গেছেন সেই 1952 সালের যে ভাষা আন্দোলনের কথা? সালাম, রফিক, জব্বর সহ যারা জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, আপনারা কি ভুলে গেছেন? এরশাদকে ঘাট ধাক্কা দিয়ে তারপর স্বৈরাচার মুক্ত করেছে। আপনারা কি ভুলে যান? এখনও যে শেখ হাসিনা কিছুদিন আগেও যে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে আপনার বিদেশে পাঠিয়ে দিয়েছে, কারা? ছাত্ররাই তো, নাকি? ছাত্র জনতা মিলে। প্রথম তো বিএনপি বা জামাতের লোক তো কোনো বিশাল কোনো ভূমিকা আমরা দেখিনি। তারা তো বিশাল বড় কোনো ভূমিকা পালন করেনি।
এই যে সরকার হঠাৎ, তারা তো দূরে দূরে পালিয়েছিল, কেউ জেলে ছিল, কেউ লন্ডন ছিল, কেউ বিদেশ ছিল, কেউ আমেরিকা ছিল, কেউ ইন্ডিয়া গেছে, কেউ কেউ গুম করা হয়েছে, কেউ ভয়ে প্রস্রাব করতে নামি নেই, এরকমেরই তো হয়েছে। এখন এই ছাত্রদের কারণে আপনারা নির্বাচন করতে পেরেছেন, নির্বাচনে জয়লাভ করেছেন, এবং কেউ বিরোধী সরকার হয়েছেন, কেউ সরকার দলীয় লোক হয়েছেন। এখন আপনারা হঠাৎ করেই চোখ পল্টি নিয়ে ফেললেন, তাহলে ছাত্ররা কি করবে? ছাত্ররা যদি আবার মাঠে নামে, আবার ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেবে। মনে রাখবেন। বিরোধী দলের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখেন, আপনারা মুখে মুখে বলেন যে সংস্কার চান, বা আপনারা মুখে মুখে বলেন যে বারবার যে সরকার যেন সরকারকে চাপ দেন না। কেন ভাই, আপনারা কেন চাপ দেবেন না? আপনাদের কাজই তো সরকারকে প্রেশানি করা। যে কাজটা তারা না করবে, তারা জোরপূর্বকভাবে কীভাবে আদায় করা যাবে সে শক্তভাবে হেডি করা। কই আপনাদের কোনো তো ভূমিকাই দেখছি না। এবার আসি এনসিপি। দেখেন, আপনাদের ভূমিকা কম না। শেখ হাসিনাকে লড়ানোর জন্য আপনাদের ভূমিকা বিশাল বড় ধরনের ভূমিকা, আমরা জানি। কিন্তু আপনাদের আরও সোচ্চার হওয়া উচিত। সবাই একাত্রিত হয়ে এই যে সংস্কার কীভাবে করবে, এটার দায়িত্ব আপনাদের। সুপ্রদর্শক, এবার আসি গণভোট। জনগণ সরাসরি মতামত দেওয়ার এটিকে সংবিধানের মতোই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গণভোট যেটা পাস হয়েছে তা সংবিধানে আছে, যা আছে তা থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, বরং এটা জনগণের সরাসরি মতামত। আজ বুধবার দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের গণভোট গণরায় বাস্তবায়ন শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি একথা বলেন। সংলাপে আয়োজন করে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম এ অনুষ্ঠানের মধ্য দিয়েই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। চমৎকার কাম করেছে। সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গণভোট নিয়ে এখন প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে গণভোট সংবিধানে নেই, এটা মানা বাধ্যতামূলক কিনা? আধুনিক রাষ্ট্রে প্রতিনিধিমূলক সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং যারা জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেবে। সংবিধান সংশোধনের জন্য 142 অনুচ্ছেদে বলা আছে 2/3 সংসদ সদস্যের সম্মতি লাগবে। তবে সংসদ পুরো সংবিধান পরিবর্তন করতে পারে না। মৌলিক কাঠামো পরিবর্তন করতে হলে গণপরিষদ গঠন করতে হবে অথবা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সুজন সম্পাদক বলেন, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে 64টি বিষয় নিয়ে। এর মধ্যে 48টি সংবিধান সংস্কার সংক্রান্ত। সব কটি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। তারা সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে জুলাই সনদ তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তিনি বলেন, গণভোটে জনগণ দুটি বিষয় সম্মতি দিয়েছে। একটা হলো রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, অন্যটি হলো 48টি সংস্কার প্রস্তাব। যদিও এই আদেশটা সংবিধান নেই, কিন্তু জনগণ যখন ভোট দিয়েছেন তখন তারা এই আদেশটাকে বৈধ করেছেন। আদেশের 8 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর এই আদেশের তফসিল অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1400 ব্যক্তি প্রাণ হারিয়েছেন উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, আমি আশাবাদী হইতে চাই তারা তাদের অঙ্গীকার রক্ষা করবে এবং জনগণ যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি শ্রদ্ধা বোধ প্রদর্শন করবে। যারা রক্ত দিয়েছেন তারা সুন্দর ভবিষ্যতের জন্য রক্ত দিয়েছেন এবং এই সনদ বাস্তবায়নের মাধ্যমে তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানানো হবে। জনগণের সম্মতি হলো শেষ কথা। সংলাপে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসরুর প্রমুখ। দেখেন, এখন নির্বাচনে জয়লাভ করে আপনারা সিগনেচার করছেন, সই করেছেন, সব কিছু করেছেন, জেনেছেন। এখন নির্বাচনে জয়লাভ করেই যদি আপনারা পোলটি নিতে চান, তাহলে কি মনে করেন জনগণ কি আপনাদের ছেড়ে দেবে? ভেবেছেন? 68% লোক এই কিন্তু সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এই যদি 68% লোক আপনাদের উলু উলু করে ধরে, তাহলে আমরা কিন্তু কুলুকুলু করে চলে যাবেন। ওই ইতে আওয়ামী লীগ তো ভারতে যাইতে পারছে, আপনারা কোথায় যাবেন?
আগে লোকেশন ঠিক করেন, কারণ জনগণ কিন্তু ছেড়ে দিবে না। কারণ জনগণের সাথে যদি প্রতারণা করেন তাহলে তারা কিন্তু ছাড় দেবে না। চিন্তা করে দেখছেন সারা বাংলাদেশে কিন্তু অলরেডি চাঁদাবাজি হচ্ছে না? চাঁদাবাজি যেই করবে তাকে কিন্তু ধরে বাটাম, কোনো কথা নেই। এখন থেকে যত বড় নেতা হোক, যত বড় খাতা হোক, তাকে ধরে বাটামই না, এমনকি জনগণ কিন্তু ধরেই পঙ্গু করে দেবে। এটা কিন্তু জনগণ এখন বুঝে, চালাক হয়ে গেছে। এখন কিন্তু বর্তমানে চাঁদাবাজি প্রায় স্টপ হতেছে। এবার আসেন গণভোট। গণভোটে কী করবেন সুপ্রিয় দর্শক? এই যে গণভোট যারা অস্বীকার করছে তাদের পক্ষে বা বিপক্ষে আপনার কি কি মতামত থাকতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ এবং ভালো মতামত যেটা আপনার মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন। এবং এই গণভোটের যে সংস্কার প্রয়োজন সেটার পক্ষে আপনার রায় কী অবশ্যই কমেন্টে লিখুন। তবে এরকম নতুন নতুন ভিডিও পেতে RH বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।